তো শুরু করি আমরা ডিলেক্সিক্যাল ভার্ব, যাকে বলা হয় এমটি ভার্ব, যাকে এমফাসাইজ ভার্বও অনেক গ্রামারিয়ানরা বলে। আমরা হ্যাভ কমপ্লিট করে নিয়েছি। তো এবার শুরু করব আমরা টেক। টেক কোথায় কোথায় ব্যবহার করা যেতে পারে, টেক ভার্বকে কোথায় কোথায় আমরা ইউজ করি। তার আগে একটা ইনফরমেশন দিয়ে দিই, আগামীকাল সকাল 10টার সময় টাইম অ্যান্ড ওয়ার্কের ম্যাথ আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর সেই টাইম অ্যান্ড ওয়ার্কের উপরে এক্সারসাইজ নিয়ে হচ্ছে লাইভে আসব সকাল 10টার সময়। 10খানা কোশ্চেন থাকবে, যেমন করে লাইভে আসলে যেমন করে প্র্যাকটিস করি ঠিক সেরকমভাবেই প্র্যাকটিস হবে। সুতরাং প্রত্যেকে প্র্যাকটিস করো টাইম অ্যান্ড ওয়ার্কের ম্যাথ, আর আগামীকাল সকাল 10টার জন্য রেডি হও। তো শুরু করি আমাদের ক্লাস। টেক, টেককে আমরা কোথায় কোথায় ইউজ করতে পারি। সবার প্রথম পয়েন্ট দেখতে পাচ্ছি ওয়াশিং। ওয়াশিং এর ক্ষেত্রে টেককে ইউজ করতে পারি। ওয়াশিং এর মধ্যে কোনগুলো, যেমন রয়েছে বাথ, যেমন আছে শাওয়ার, যেমন আছে ওয়াশ, এগুলোর ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি, চাইলে টেক ইউজ করতে পারি, তুমি চাইলে হ্যাভও ইউজ করতে পারো। এরপরে রয়েছে রেস্টিং। রেস্টিং এর ক্ষেত্রে যেমন ব্রেক, হলিডে, রেস্ট, এগুলোর ক্ষেত্রে চাইলে আমরা টেক ইউজ করতে পারি। চলো একটা এক্সাম্পলে আসি। এক্সাম্পলে বলছে আমি সব সময় সকালে ঠান্ডা জলে স্নান করি। আমি সব সময় সকালে ঠান্ডা জলে স্নান করি। কিন্তু এই যত সেন্টেন্স আছে এগুলো করার আগে অবশ্যই করে এই যে আমি যে লিস্টগুলো যে দিয়ে দিচ্ছি, ওয়াশিং, রেস্টিং, এই বাথ, শাওয়ার, ওয়াশ, এগুলো নিয়ে না বারবার রিপিট করবে, বারবার রিপিট করার চেষ্টা করবে। আর যদি সম্ভব হয় এগুলো নিয়ে নিজে থেকে একটা সেন্টেন্স তৈরি করো, দুটো সেন্টেন্স তৈরি করো, আর তাকে না বারবার করে হচ্ছে আওড়াতে থাকো। দেখো হচ্ছে এমনি ন্যাচারালি ব্রেনে ফিট হয়ে যাবে যে হচ্ছে বাতের আগে টেক বসে, বাতের আগে হ্যাভ বসে, শাওয়ারের আগে টেক বসে, শাওয়ারের আগে হচ্ছে হ্যাভ বসে। তো এগুলো ব্রেনে ন্যাচারালি সেট হয়ে যাবে, না হলে কিন্তু কখনো মনে থাকবে না। কারণ এগুলো নতুন ক্যাটাগরির জিনিস, নতুন ক্যাটাগরি জিনিসকে যত প্র্যাকটিস করবে তত বেটার হবে তোমাদের ইমপ্রুভমেন্টের জন্য, তত একে বেশি তোমরা কি করতে পারবে, ডেইলি লাইফে ইউজ করতে পারবে। এই কারণে ইম্পর্টেন্ট হবে। তো একটা এক্সাম্পলে আসি। এক্সাম্পলে বলছে আমি সবসময় সকালে ঠান্ডা জলে স্নান করি। আমি সবসময় সকালে ঠান্ডা জলে স্নান করি। তো এখানে কি রয়েছে, স্নান করা রয়েছে। আর যখনই স্নান করা থাকবে আমরা চাইলে হ্যাভ ইউজ করতে পারি, আমরা চাইলে কি ইউজ করতে পারি, টেকও ইউজ করতে পারি। আচ্ছা, তোমাদেরকে একটু বলি যে হ্যাভের জিনিসটা আশা করি তোমাদের প্রত্যেকের মনে আছে। হ্যাভ নিয়ে যে জিনিসগুলো আমরা আলোচনা করেছিলাম, হ্যাভে আমরা কি আলোচনা করেছিলাম, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, টকিং, ওয়াশিং, রেস্টিং, ডিসএগ্রিমেন্ট, এই সমস্ত জিনিসগুলো আলোচনা করেছিলাম। তো এগুলোর দিকেও খেয়াল রাখবে, সমস্ত কিছু জিনিস বারবার করে পড়তে থাকবে, ঠিক আছে। যাই হোক, চলে আসি আমাদের পয়েন্টে। তো স্নান করা রয়েছে, স্নান করা, স্নানের ক্ষেত্রে আমরা হ্যাভ ইউজ করতে পারি। আবার এখন দেখতে পেলাম চাইলে আমরা টেককেও ইউজ করতে পারি। তো চলো লিখি। সবার আগে দেখো যে ভিডিওটাকে পজ করো আর দেখো যে তোমরা এই সেন্টেন্সকে ইংলিশে ট্রান্সলেট করতে পারছো কিনা। আগে নিজের থেকে ট্রাই করো, তারপরে হচ্ছে আমারটা দেখবে। তো সেন্টেন্সে সাবজেক্ট কি আছে, আই, আমি। তারপরে কি আছে, সব সময়, সব সময়ের ইংলিশ কি হয়ে যাবে, অলওয়েজ। আই অলওয়েজ, আই অলওয়েজ কি করি, হচ্ছে স্নান করি। আই অলওয়েজ টেক শাওয়ার। তুমি যদি চাও যে শাওয়ার বলবে তো শাওয়ার বলো, তুমি যদি চাও বাথ বলবে তো বাথ বলো। আই অলওয়েজ টেক আ শাওয়ার। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে শাওয়ারটা কেমন শাওয়ার। এখানে বলেছে কেমন শাওয়ার, ঠান্ডা জলে, ঠান্ডা জলে মানে ঠান্ডা শাওয়ার। তাহলে তুমি এখানে কি লিখবে, কোল্ড লিখবে। আর তুমি যদি এখানে কোল্ডটাকে যদি না লিখতে, সাপোজ এখানে কোল্ড বলে নেই, সাপোজ এখানে কোল্ড বলে নেই, তবে তুমি ডিলেক্সিক্যাল ভার্ব ইউজ না করে তুমি নর্মাল ভাবেও কিন্তু ইউজ করতে পারবে। কিন্তু কোল্ড কথাটা আছে, যদি হট কথাটা থাকে তবে যদি ডিলেক্সিক্যাল ভার্ব ইউজ করে, যেমন এখানে টেক ইউজ করেছি, তবে কোল্ডকে, হটকে, এগুলোকে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা যেতে পারে। এই কারণে আমরা ডিলেক্সিক্যাল ভার্বকে ইউজ করি। আর ডেইলি লাইফে যারা ইংলিশ বলে, যারা ইংলিশ স্পিক করে, তারা দেখবে মানে হচ্ছে সাধারণত ডিলেক্সিক্যাল ভার্ব কিন্তু প্রচুর পরিমাণে ইউজ করে। আই অলওয়েজ টেক আ কোল্ড শাওয়ার। আচ্ছা, কখন স্নান করি, সকালে, ইন দ্য মর্নিং। ক্লিয়ার ব্যাপারটা?
চলে আসি দ্বিতীয় নাম্বার সেন্টেন্সে। আচ্ছা, দ্বিতীয় নাম্বার সেন্টেন্সের আগে আমি কিছু ফ্রেজকে দেখাই তোমাদের, মানে টেক কার কার সাথে ব্যবহৃত হতে পারে। কিছু ফ্রেজ আছে, কিছু কলোকেশন আছে। তো যেমন টেক বসতে পারে কার ক্ষেত্রে, কেয়ারের ক্ষেত্রে। কেয়ারের আগে কি বসে, টেক বসে। টেক কেয়ার, টেক কেয়ারের সাথে যদি প্রিপোজিশন বলতে চাও কি বসে, অফ বসে। তো অনেক সময় পরীক্ষায় চলে আসতে পারে টেক কেয়ারের পরে কি বসে, অফ বসে। কেয়ারের আগে কি আছে, টেক আছে, টেক কেয়ার মানে যত্ন নেওয়া। তারপরে টেক আ টার্ন, টেক আ টার্ন, তাহলে হচ্ছে টার্নের আগে তুমি কি ইউজ করতে পারো, টেক ইউজ করতে পারো। টেক আ চান্স, চান্সের আগে তুমি টেক ইউজ করতে পারো। টেক আ ডিসিশন, টেক দ্য ট্রাভেল, টেক আ রিস্ক, মানে দেখতে পাচ্ছ কত ইম্পর্টেন্ট জিনিস, টেক আ রিস্ক। তো রিস্কের আগে কি ইউজ করবে, টেক ইউজ করো। টেক আ ফটো, এটা তো তোমরা অনেকেই জানো। টেক ইনটু কনসিডারেশন, একে স্টার দিয়ে রাখবে, টেক ইনটু কনসিডারেশন। এটা পরীক্ষাতে বারবার করে রিপিট করেছে, টেক ইনটু কনসিডারেশন। কিভাবে রিপিট করেছে সেটা আমি এখনই বলছি। আর টেক ইনটু কনসিডারেশনের মানে হচ্ছে বিবেচনা করা, বাংলাটা আমি লিখে দিয়েছি। চলো আগে আমি টেক ইনটু কনসিডারেশনের একটা এক্সাম্পলে আসি। এটা একটা এক্সাম্পল, কিভাবে পরীক্ষায় আসতে পারে সেটাই আমি দেখাতে চাইছি। There are a number of things I have to take dash consideration. তারপর এখানে অপশানে আছে ইন আছে, টু আছে, ইনটু আছে, অন আছে, বিভিন্ন কিছু আছে। তো তোমরা কি করে বুঝবে যে এখানে কি বসবে? তার জন্য আগে থেকে তোমাকে এই জিনিসগুলো জানা থাকতে হবে, তবে গিয়ে তুমি বুঝতে পারবে। নাহলে তুমি কি করে বুঝবে টেকের সাথে টু বসবে নাকি ইন বসবে নাকি অন বসবে নাকি ইনটু বসবে? ক্লিয়ার হলো ব্যাপারটা? এই কারণে ছোট ছোট জিনিসগুলোকে, যেমন এত বড় লিস্ট, তোমরা ভাবলে যে এত বড় লিস্ট পড়ে আমার কি হবে, একে স্কিপ করে বেরিয়ে যায় না। স্কিপ করলে না অনেক সময় কোশ্চেনও স্কিপ হয়ে যেতে পারে পরীক্ষাতে। তাই রেডি থাকো যে এই জিনিসগুলো পরীক্ষাতে আসতে পারে, সিরিয়াস ভাবে পড়ো। আর এই যে ওয়ার্ডগুলো রয়েছে, টেক আ ডিসিশন, টেক আ চান্স, টেক আ রিস্ক, এইগুলোকে বারবার করে ইউজ করতে থাকো, প্রতিটা সেন্টেন্সে ইউজ করো। সেন্টেন্স তৈরি করো বাড়িতে বসে বসে। কি করছো বাড়িতে বসে? এই সময় তো কোনো কাজ নেই, তো বাড়িতে বসে বসে নতুন নতুন সেন্টেন্স তৈরি করো। প্রত্যেকে তৈরি করো, তবে গিয়ে ভালো কিছু ঘটবে, না হলে কিন্তু ভালো কিছু ঘটবে না। আমি জানি যে তোমরা কেউ তৈরি করবে না, কারণ ওই তৈরি করার জন্য, খাটার জন্য মেন্টালিটি দরকার, অ্যাবিলিটি দরকার। অবশ্যই মনের মধ্যে আছে অ্যাবিলিটি, কিন্তু এই অ্যাবিলিটিকে তোমরা কখনো প্রকাশ করতে চাও না, কারণ তার জন্য ব্রেনকে খাটতে হবে, নিজেদেরকে খাটতে হবে, এইটা তোমরা চাও না। তো যাই হোক, চলে আসে এখানে দেয়ার আর আ নাম্বার অফ থিংস আই হ্যাভ টু টেক কনসিডারেশন। তাহলে এখানে টেকের পরে কাকে বসাবো, ইনটুকে বসাবো। বুঝতে পেরেছি কিরকম ভাবে পরীক্ষায় আসতে পারে। আর কি কি আছে, টেক ইনটু অ্যাকাউন্ট, এটার মানেও কিন্তু বিবেচনা করা, এটাকেও স্টার দিয়ে রাখবে। টেক ইনটু অ্যাকাউন্ট এর মানেও বিবেচনা করা। 10 নাম্বার টেক ফর গ্রান্টেড, টেকের পরে কি বসেছে, ফর বসেছে। তো এটা কিন্তু ইম্পর্টেন্ট, টেক ফর গ্রান্টেড মানেটা কি, টেক ফর গ্রান্টেড এর, টেক ফর গ্রান্টেড। সাপোজ এক্সাম্পলে আসি, তুমি আছো বাড়িতে, তোমার ফ্যামিলিতে তুমি আছো আর তোমার একটা ভাই আছে। ভালো করে শুনবে ব্যাপারটা। তুমি আছো আর তোমার ভাই আছে। তুমি কি করো, সকালবেলায় ঘুম থেকে ওঠো আর ফ্যামিলির যত কাজ আছে তুমি ম্যাক্সিমাম কাজগুলো তুমি করো, 70% কাজ তুমি ফ্যামিলির করো। বুঝতে পেরেছো? সকালে ঘুম থেকে ওঠো আর নিজে মানে হচ্ছে কাজ করতে থাকো। কিন্তু তা সত্ত্বেও দিনের শেষে হোক বা যে কোনো সময় হোক, যখন প্রশংসাটা করা হয়, তোমার প্রশংসা করা হয় না, ফ্যামিলির লোক তোমার প্রশংসা করে না, তোমার ভাইয়ের প্রশংসা করে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এই ক্ষেত্রে তোমার সাথে কি করা হচ্ছে, তুমি যে কাজটা করছো, তুমি যে হার্ড ওয়ার্ক করছো, বা তোমাকে যতটা মর্যাদা দেওয়া উচিত সেই মর্যাদাটা কি দেওয়া হচ্ছে, সেই মর্যাদাটা দেওয়া হচ্ছে না। মানে তোমাকে যতটা গুরুত্ব দেওয়া উচিত ছিল ততটা গুরুত্ব দেওয়া হচ্ছে না। তো এই জিনিসটাকেই বলা হবে টেক ফর গ্রান্টেড। ক্লিয়ার ব্যাপারটা? চলো এটাকেও এক্সাম্পলে আনি, কারণ এটাও পরীক্ষাতে আসা কোশ্চেন। চলে আসি, লেখা আছে আই ফিল লাইক মাই বস ইজ টেকিং মি ফর গ্রান্টেড। I worked harder than anyone else and my salary is still below average. এর মানে বলছে, আমার মনে হয় আমার বস আমাকে টেকিং মি মানে আমাকে কি করছে, টেক গ্রান্টেড করছে, মানে আমাকে হেয় করছে, আমার মর্যাদা দিচ্ছে না ঠিকভাবে। দেখো
আই ওয়ার্ক হার্ডার, আমি তো সবার থেকে বেশি কাজ করি, এই অফিসে যতজন আছে আমি সবার থেকে বেশি মানে কাজ করি, বেশি মানে হার্ডার কাজ করি, বেশি পরিশ্রম করি, তা সত্ত্বেও মাই স্যালারি ইজ স্টিল বিলো এভারেজ, তা সত্ত্বেও আমার স্যালারি কিসে আছে, বিলো এভারেজে রয়েছে। তো রেডি থাকো শূন্যস্থান পূরণে এখানে দিয়ে দিতে পারে, হয় এই জায়গাতে বক্স করে দিলাম, হয় এই জায়গাকে অমিট করে দিল, শূন্যস্থান করে দিল, অথবা ফরের জায়গায় অমিট করে দিল, বুঝতে পারলে ব্যাপারটা, অথবা গ্রান্টেডের জায়গায় অমিট করে দিল, বললো এখানে কি বসবে, অথবা টেক গ্রান্টেড পুরোটাকে অমিট করে দিল, বললো যে এখানে কি বসবে, অপশনটাকে চুজ করতে হবে, শূন্যস্থানে খুব বেশি আসার চান্স আছে। পরেরটায় চলে আসি, টেক আ স্ন্যাপ, টেক অর লিভ, টেক অনলাইন, টেক আ রেইন চেক, টেক আ লুক, টেক আ ওয়াক, টেক আ সুইম, এগুলো সমস্ত কিছুর আগে কি বসবে, টেক বসবে। কোনোটাকে 17খানা আছে, 17টাকেই নিজের ব্রেনের মধ্যে রেডি করো, এক্সাম্পল তৈরি করে কাজ করো। আচ্ছা, এখানে আরেকখানা জিনিস বলে দিই, টেক আর রেইন চেক, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, আর এর মিনিংটাকেও জেনে রাখতে হবে। টেক আর রেইন চেক মানে কি, ভালো করে বলছো। টেক আর রেইন চেক মানে হচ্ছে, সাপোজ তুমি জব পেয়ে গেছো, ধরে নাও তুমি হচ্ছে জব পেয়ে গেছো, তুমি অফিসে কর্মরত, এখন জব পেয়ে গেছো, যে কোনো সময় তুমি হচ্ছে বাইরে রেস্টুরেন্টে খেতে যেতে পারো। তোমার একদিন এরকম ঘটনা ঘটলো, তোমার বন্ধু তোমাকে বলে যে এই চল আজ না রেস্টুরেন্টে খাবার খেয়ে আসি, আর তুমি কি বললে, তুমি বলেছেন আজকে না, বন্ধুটাকে বললে আজকে প্রচন্ড চাপ আছে, আমার তো যেতে খুবই ইচ্ছা করে তোর সাথে কেন, আমার তো সবার সাথে রেস্টুরেন্টে যেতে ইচ্ছা করে, কিন্তু আজকে আমি প্রচন্ড চাপে আছি, একটা কাজ করি, আজকে থাক, ভালো করে শোনো, আজকে থাক, এই মুহূর্তের জন্য থাক, আগামী সময়ে আমি অবশ্যই যাব, আজকে থাক, আগামী সময়ে আমি অবশ্যই যাব। তো আজকে থাক, আগামী সময়ে আমি অবশ্যই যাব, এটাকে কি বলবে, টেক আ রেইন চেক, কি বলবে, টেক আ রেইন চেক, ক্লিয়ার হলো ব্যাপারটা, টেক আ রেইন চেক। এখন থাক, এখন আমি জিনিসটা অ্যাটেন্ড করতে পারছি না, তুমি যে আমাকে ইনভাইটটা করলে, চলো রেস্টুরেন্টে খেয়ে আসি, চলো পার্টিতে ঘুরে আসি, চলো হচ্ছে সিনেমা দেখে আসি, আজকের দিনটা থাক, এই মুহূর্তটা থাক, আগামী সময়ে আমি অবশ্যই যাব, ক্লিয়ার ব্যাপারটা, একেই বলা হয় টেক আর রেইন চেক। এটা কিন্তু ইডিয়ামস হিসাবেও এক্সামে আসতে পারে, রেডি থেকো এই জিনিসগুলোর জন্য। চলে আসি কিছু এক্সাম্পল, আরো কিছু এক্সাম্পল দেখে নি, মানে হচ্ছে টেকেরই কিছু এক্সাম্পল দেখে নি। বিশ্রাম নাও, কি বলছে, বিশ্রাম নাও, তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে, আচ্ছা বিশ্রাম নাও, এর মানে কি বলবো, টেক আ ব্রেক, তুমি চাইলে রেস্টও বলতে পারো, টেক আ ব্রেক। টেক আ ব্রেক কি ছিল আমাদের, টেক আ ব্রেক কি ছিল মনে করো, তো দেখতে পেলাম যে রেস্টে কি রয়েছে, ব্রেক রয়েছে, দেখো এখানটা লেখা আছে ব্রেক। হলিডে, রেস্ট, তুমি এগুলোর ক্ষেত্রে কি ইউজ করতে পারো, হচ্ছে টেক ইউজ করতে পারো, তুমি চাইলে হ্যাভকেও ইউজ করতে পারো। তাহলে টেক আ ব্রেক, বিশ্রাম নাও, কি বলবে, অলওয়েজ ইউজ করো। সাপোজ কাউকে তুমি দেখলে খুব খেটে এসছে, তোমার বাড়িতে দেখতে পেলে যে বাবা হচ্ছে অফিস থেকে হোক বা বিজনেস করে হোক বা জমি থেকে মাঠে সমস্ত কাজকর্ম করে বাড়িতে ফিরেছে, মানে দেখে মনে হচ্ছে যে খুব হচ্ছে ক্লান্ত হয়ে রয়েছে, কি বলবে, টেক আ রেস্ট, প্লিজ টেক আ রেস্ট। বারবার ইউজ করো, তুমি যাকেই দেখবে যে হচ্ছে খুব ক্লান্ত হয়ে গেছে, তুমি তাকে অ্যাডভাইস করো যে টেক আ রেস্ট বা প্লিজ টেক আ রেস্ট, বুঝতে পেরেছি। তো এই ধরনের সেন্টেন্সগুলোকে ডেইলি লাইফে ইউজ করো, তবে গিয়ে হচ্ছে জিনিসগুলো খুব ভালো মতো ব্রেনে স্টিক হয়ে যাবে। তো টেক আ রেস্ট, ইউ লুক খুব ক্লান্ত, ভেরি টায়ার্ড ইউজ করতে পারো, ভেরি টায়ার্ড, ইউ লুক ভেরি টায়ার্ড, অথবা তুমি ভেরি টায়ার্ডের বদলে এক্সস্টেডও ইউজ করতে পারো, ক্লিয়ার ব্যাপারটা, এক্সস্টেড লিখে দিই, এক্সস্টেড মানেও হচ্ছে খুব ক্লান্তকে আমরা এক্সস্টেডও বলতে পারি। চলে আসি পরের এক্সাম্পলের দিকে। সাগরিকা পছন্দ করে না ঝুঁকি নিতে, তো ঝুঁকি মানে কি, রিস্কের সাথে কি বসে, টেক বসে। তো চলো আমরা এখানে ডিলেক্সিক্যাল ভার্ব টেককে ইউজ করি। সাগরিকা একজনের নাম, সাগরিকা
পছন্দ করে না, ডাজ নট লাইক। কেন ডাজ হলো? এটা তো প্রত্যেকে জানি, সাগরিকা আছে তাই ডাজ হলো। ডাজ নট লাইক, সাগরিকা পছন্দ করে না। সাপোজ কেউ পছন্দ করে না, তুমি যদি ইংলিশ বলতে চাও তাহলে দেখতে পেলে যে এর থেকে তুমি কি বুঝতে পারলে এখানে কি লেখা আছে, সাগরিকা ডাজ নট লাইক, সাগরিকা পছন্দ করে না। তুমি এই ওয়ার্ডটাকে যদি ব্রেনে রেডি করে রাখো, তুমি যে কোনো সেন্টেন্স বলতে পারো এরকম ভাবে। হচ্ছে অমর ডাজ নট লাইক, দে ডু নট লাইক, শি ডাজন্ট লাইক। তুমি এরকম যে কোনো কিছু তুমি তারপরে হচ্ছে এই পর্যন্ত বলে তারপরে তুমি অ্যাড করতে পারো। এরপরে কি অ্যাড করবে? সাগরিকা ডাজ নট লাইক হোয়াট, কি পছন্দ করে না। এবার এক্সপ্লেন করছো, এই লাইককে তুমি এক্সপ্লেন করছো, ডাজ নট লাইক কি পছন্দ করছে না। এবার যেহেতু এক্সপ্লেন করছো তাই টু দ্বারা তুমি কি করছো, কানেক্ট করে এবার সেন্টেন্সটা বলছো। সাগরিকা ডাজ নট লাইক টু কি টেক, কি নিতে পছন্দ করে না, টু টেক রিস্ক। তো টেককে আমরা বুঝতে পেরেছি, আর হচ্ছে টেককে কোথায় কোথায় ইউজ করতে পারি। এরপরে আসবো নেক্সট ডিলেক্সিক্যাল ভার্ব, যেটা গিভ। গিভ কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রচুর জায়গাতে আমরা কিন্তু গিভকে ইউজ করতে পারি। তো দেখি গিভের ইউসেজগুলো দেখি। সবার প্রথম দেখতে পাচ্ছি নয়েজ। যখনই কোনো কিছু নয়েজ হবে তখন আমরা গিভ ইউজ করতে পারি। নয়েজের মধ্যে কারা কারা আছে? ক্রাই, লাভ, স্ক্রিম মানে হচ্ছে চিৎকার করা, শাউট, হুইসেল, এগুলোর ক্ষেত্রে আমরা গিভ ইউজ করতে পারি এর আগে। এরপরে রয়েছে ফেসিয়াল এক্সপ্রেশন। ফেসিয়াল এক্সপ্রেশন মানে কি? ফেসিয়াল মানে হচ্ছে মুখের মধ্যে যে এক্সপ্রেশনটা আসে, যেমন হচ্ছে হাসি, তারপরে হচ্ছে লুক, গ্ল্যান্স। আচ্ছা গ্ল্যান্স মানে কি? গ্ল্যান্স মানেটা বলি। সাপোজ তুমি ভিড়ের মধ্যে দিয়ে কোথাও যাচ্ছ, তুমি ভিড়ের মধ্যে দিয়ে কোথাও বা তুমি নর্মালি কোথাও যাচ্ছ, ধরে নিচ্ছে অফিসে যাচ্ছ তুমি, আর তোমার অফিসে যেতে দেরি হয়ে গেছে। এবার তুমি কি করছো? তুমি তাড়াতাড়ি করে তোমার ঘড়িটা দেখছো, আবার হচ্ছে স্পিডে হাঁটছো, দেখছো ঘড়িটা, আবার স্পিডে হাঁটছো। তো তুমি তোমার ঘড়িটাকে জাস্ট নিমেষের মধ্যে দেখে সাথে সাথে রেখে আবার তুমি হাঁটা শুরু করে দিচ্ছ স্পিডে। এই যে নিমেষে দেখে, এই যে নিমেষে কোনো কিছুকে যদি দেখা হয়, খুব তাড়াতাড়ি করে দেখলাম তারপরে হচ্ছে ছেড়ে দিলাম, তখন আমরা কি ইউজ করি? গ্ল্যান্স ইউজ করি। তো গ্ল্যান্স হচ্ছে এটা খুব কুইক লুক, ভেরি কুইক লুককে আমরা কি বলি? গ্ল্যান্স। এরপরে কি রয়েছে? হিটিং। হিটিং এর ক্ষেত্রে গিভ ইউজ করতে পারি। কিক, পাঞ্চ, স্ল্যাপ, পুশ, নক, ব্লো, এইগুলোর ক্ষেত্রে সব আমরা গিভ ইউজ করতে পারি। এছাড়া রয়েছে লাভিং, মানে হচ্ছে যখনই লাভ জাতীয় জিনিসগুলো আসবে, যেমন হাগ, কিস, স্ট্রোক, এগুলোর ক্ষেত্রে আমরা কি ইউজ করি? এগুলোর ক্ষেত্রে গিভ ইউজ করতে। হাগ মানে কি? হাগ করা। এরপরে রয়েছে টকিং, মানে অ্যাডভাইস, অ্যান্সার, ইনফরমেশন, ইন্টারভিউ, লেকচার, নিউজ, রিপোর্ট, স্পিচ, টক, ওয়ার্নিং, এগুলোর ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি? গিভ ইউজ করতে পারি। যেমন এরকম হয় না যে হচ্ছে লুক, সাপোজ একটা এক্সাম্পল এখানে বলি তোমাদেরকে। লুক, তুমি হচ্ছে সাইকেল চালিয়ে যাচ্ছ, তুমি সাইকেল চালিয়ে যাচ্ছ, কোনো জায়গায় সাইকেল চালিয়ে যাচ্ছ, বা তুমি হচ্ছে মোটর সাইকেলে যাচ্ছ, আর পাশ থেকে এসে কেউ তোমাকে কি করে দিল, আর একটা সাইকেল এসে তোমাকে ধাক্কা মেরে দিল তোমার মোটর সাইকেলে। তুমি তখন তাকে কি করবে? বলবে যে এই তাকাবে কি তাকাবে না এরকম ভাবে, আর এরকম ভাবে হাত নাড়াবে কি নাড়াবে না, মানে তুমি এমন ভাবে তাকাচ্ছ যেন মনে হচ্ছে তাকে কি করে দেবে, শেষ করে দেবে তাকিয়ে। তো এই জিনিসগুলোকে কি বলা হয়? হ্যাভ আ লুক, মানে গিভ আ লুক। এবার তোমার দিকে যদি কেউ এরকম ভাবে তাকায় তাহলে তুমি কি বলবে? ডোন্ট গিভ আ লুক, ডোন্ট গিভ দ্যাট টাইপ অফ লুক, তুমি তো এটাই বলবে। বুঝতে পেরেছি ব্যাপারটা? তো এই রকম জায়গাতে আমরা গিভ ইউজ করি। এক্সাম্পলে আসলে আরো ভালো করে বুঝতে পারবে। যখন তুমি যাবার জন্য তৈরি হয়ে যাবে, আমাকে একটা আওয়াজ দেবে। নর্মালি কি বলি আমরা? নর্মাল সেন্টেন্স আছে, একটা খুবই নর্মাল ক্যাটাগরি সেন্টেন্স। তুমি যখনই রেডি হয়ে যাবে আমাকে একটা আওয়াজ দেবে। তুমি যখনই যাবার জন্য রেডি হয়ে যাবে আমাকে একটা আওয়াজ দেবে, আর তারপরে আমরা চলে যাব, তারপরে আমরা সিনেমা দেখতে যাব, বা তারপরে আমরা এখানে যাব। ক্লিয়ার? তো দেখতে পেলাম এখানে কি আছে? আওয়াজ আছে। আওয়াজ মানে কি? আওয়াজ দেবে। আওয়াজ মানে হচ্ছে নয়েজের ক্ষেত্রে চলে আসলো। এই যে নয়েজ, যেটা আমরা দেখেছি নয়েজ। বুঝতে পেরেছি ব্যাপারটা? তো এই ক্ষেত্রে আমরা গিভ ইউজ করব। যখন তুমি যাবার জন্য রেডি হয়ে যাবে আমাকে একটা আওয়াজ দেবে, আমাকে একটা আওয়াজ দেবে। আওয়াজ দেওয়ার ইংরেজি কি হয়ে গেল? গিভ মি। গিভ মি, চলো লিখি, গিভ মি, দেবে আমাকে, কি দেবে? আওয়াজ দেবে। আ শাউট ছিল আমাদের, ছিল।
গিভ মি আ শাউট, গিভ মি আ শাউট। কখন দেবে গিভ মি আ শাউট? যখন তুমি যাবার জন্য রেডি হয়ে যাবে। when you are ready, when you are ready, when you are ready, যখন তুমি রেডি হবে কিসের জন্য? যাওয়ার জন্য। এবার যাওয়ার জন্য এই রেডিটাকে কি করছে আমি এক্সপ্লেন করছি। when you are ready to go, টু গো, যাবার জন্য, যাবার জন্য মানে হচ্ছে টু গো। গিভ মি আ শাউট, গিভ মি আ শাউট। আমার সাথে সাথে রিপিট করতে থাকো সেন্টেন্সগুলো, আমার সাথে সাথে রিপিট করতে থাকো সেন্টেন্সগুলো। গিভ মি আ শাউট হোয়েন ইউ আর রেডি টু গো, গিভ মি আ শাউট হোয়েন ইউ আর রেডি টু গো। মানে ফ্লোটাকে আনার চেষ্টা করো। ফ্লোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইংলিশ বলতে গেলে কিন্তু ফ্লো আনতে হবে। আর যত বলবে তত এই ইউসেজগুলো না নর্মালি ব্রেনে থেকে যাবে। গিভ মি আ শাউট, এটা বলতে থাকো, এটা বলতে থাকো। সাপোজ ভাবো না যে কত রিয়েল লাইফের সিচুয়েশন এরকম আসে যে গিভ মি আ শাউট, এটাকে কত জায়গায় তুমি ইউজ করতে পারো। সাপোজ ধরো হচ্ছে মা রেডি হচ্ছে, তুমি মা আর বাবা মিলে সিনেমায় যাবে। বাবা তো রেডি, তুমিও রেডি। এবার হচ্ছে কি করছো? তুমি আর বাবা মিলে হচ্ছে গেটের বাইরে চলে গেছো। এবার হচ্ছে মাকে বললে যে তুমি যখনই, তুমি জানো যে মার প্রতিদিন হচ্ছে সাজতে গুজতে মানে একটু রেডি হতে একটু লেট হয়ে যায়, তাই তুমি আর বাবা একটুখানি বাইরে দিয়ে পাইচারি দিচ্ছ। আর বললে, মাকে বলে এলে তুমি যখনই যাবার জন্য রেডি হয়ে যাবে আমাকে একটা আওয়াজ দিও, তারপর আমি গেট তালা দিতে আসবো আর আমরা তারপর একসাথে বেরোবো। ক্লিয়ার ব্যাপারটা? তো একটা আওয়াজ দেবে যখনই তুমি যাওয়ার জন্য রেডি হয়ে যাবে, আমাকে একটা আওয়াজ দেবে। একে ইংলিশে বলো গিভ মি আ শাউট, গিভ মি আ শাউট হোয়েন ইউ আর রেডি টু গো, গিভ মি আ শাউট হোয়েন ইউ আর রেডি টু গো। ফাস্ট বলো, ফাস্ট বলো, বারবার করে বলো, দেখো ন্যাচারালি ফাস্ট হয়ে যাবে। শুরুতে কি হবে জানো তো? গিভ মি আ শাউট, তারপরে মনে হবে যে আরে তারপরে কি বসলো, গিভ মি আ শাউট হোয়েন ইউ আর রেডি টু গো। বুঝতে পারলাম? তো প্রথম একটু আটকাবে, কিন্তু যত বলার প্র্যাকটিস করবে তত ফ্লোটা চলে আসবে, ফ্লোটা চলে আসবে। এটা ইম্পর্টেন্ট কিন্তু বলার জন্য, রিয়েল লাইফে বলার জন্য। পরেরটায় চলে আসি। আমার বন্ধুরা আমাকে সবসময় ভালো উপদেশ দেয়, আমার বন্ধুরা আমাকে সবসময় ভালো উপদেশ দেয়। তো এই ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি? এই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি কি? গিভকে ইউজ করতে পারি। আমার বন্ধুরা আমাকে সবসময়, আমার বন্ধুরা কে দেয়? আমার বন্ধুরা দেয়। মাই ফ্রেন্ডস, সবসময় ইংলিশ কি? অলওয়েজ। এটা আমাদের মাই ফ্রেন্ডস অলওয়েজ কি দেয়? গিভ মি। মাই ফ্রেন্ডস অলওয়েজ গিভ মি, আমার বন্ধুরা সবসময় দেয়। কাকে দেয়? আমাকে দেয়। কি দেয়? অ্যাডভাইস দেয়। অ্যাডভাইস। আচ্ছা কেমন অ্যাডভাইস? ভালো অ্যাডভাইস। তাহলে কি বলতে পারো? গুড অ্যাডভাইস। ক্লিয়ার ব্যাপারটা? আমার বন্ধুরা আমাকে সবসময় ভালো উপদেশ দেয়। মাই ফ্রেন্ডস, আমার বন্ধুরা, অলওয়েজ সবসময় দেয় গিভ। কাকে দেয়? আমাকে দেয়। কথাটাকে যদি ঘুরিয়ে বলতে, আমি আমার বন্ধুদের সবসময় ভালো উপদেশ দিই। আই অলওয়েজ গিভ মাই ফ্রেন্ডস গুড অ্যাডভাইস। এই ক্ষেত্রে কি হলো? আমার বন্ধুরা আমাকে দেয়, তাই মাই বন্ধুদের মানে মাই ফ্রেন্ডদের কি করলে সামনে রাখলে। মাই ফ্রেন্ডস অলওয়েজ গিভ মি, মাই ফ্রেন্ডস অলওয়েজ গিভ মি। মাই ফ্রেন্ডস, যেহেতু ফ্রেন্ডস আছে তাই এখানে কি হয়ে গেল? গিভ হয়ে গেল। তো ফ্লোতে বলার চেষ্টা করো, মাই ফ্রেন্ডস অলওয়েজ গিভ মি। কি গিভ মি করে? গুড অ্যাডভাইস, ভালো উপদেশ। মাই ফ্রেন্ডস অলওয়েজ গিভ মি গুড অ্যাডভাইস। বুঝতে পেরেছি? এরকম ভাবে একটু বলার চেষ্টা করো, আমার সাথে সাথে বলার চেষ্টা করো। যখন ভিডিওটা দেখছো একই সাথে বলার চেষ্টা করো। ভিডিওটাকে পজ করে নিজের থেকে আরো দুবার বলার চেষ্টা করো। মাই ফ্রেন্ডস অলওয়েজ গিভ মি গুড অ্যাডভাইস। ফ্লোটাকে রেডি রাখো, ফ্লো রেডি না রাখলে কিন্তু বলতে পারবে না কোনোদিনও। আচ্ছা, সে খুব জোরে জোরে হেসেছিল, সে খুব জোরে জোরে হেসেছিল। তাহলে কি বলতে পারি? সে খুব জোরে জোরে হেসেছিল। কি বলতে পারি? ভেবে চিন্তে বলো। হেসেছিল, হেসেছিল ইংরাজি কি হয়ে যাবে? লাফ। তাহলে লাফ কি ছিল আমাদের? চলো দেখি লাফ কি ছিল। হ্যাঁ, লাফ ছিল। এখানে দেখতে পাচ্ছি যে কি আছে? লাফ আছে, লাফ। তো এবার দেখে নি, সে খুব জোরে জোরে কি করছিল? হেসেছিল। আচ্ছা, হেসেছিল কোন টেন্সে আছে? অতীতে আছে। তাহলে সে মানে কি হয়ে গেল? হি গেভ, হি গেভ, সে দিয়েছিল। কি দিয়েছিল? সে দিয়েছিল হাসি দিয়েছিল। হি গেভ আ লাফ,
হি গেভ আ লাফ, সে হেসেছিল, সে হেসেছিল কেমন ভাবে, জোরে জোরে হেসেছিল, জোরে জোরে, তাহলে কি বলে ইউজ করে দেবে, লাউড। বুঝতে পেরেছি ব্যাপারটা? হি গেভ আ লাউড লাফ, হি গেভ আ লাউড লাফ, তাহলে হি গেভ আ লাউড লাফ মানে হচ্ছে সে জোরে জোরে হেসেছিল। ইউজ করো লাফের বদলে তুমি যে কোনো কিছু ইউজ করো। হেসেছিল, হাসার বদলে বলো চিৎকার করেছিল, বলো সে জোরে জোরে কান্না করছিল, তুমি যা খুশি, জোরে জোরে চিৎকার করছিল, জোরে জোরে সিটি বাজাচ্ছিল, যা খুশি তুমি যে কোনো কিছু তুমি ইউজ করতে পারো। এবার হচ্ছে যদি প্রেজেন্ট টেন্সে হয়, গেভের বদলে হচ্ছে গিভস করো, আই থাকলে গিভ করো, দে থাকলে গিভ করো, অ্যাকর্ডিং টু টেন্স, অ্যাকর্ডিং টু পারসন তোমরা হচ্ছে জিনিসগুলো ইউজ করতে থাকো, কিন্তু ইউজ করো অবশ্যই। আরো আর একটা সেন্টেন্স দেখি, হি গেভ মি আ ন্যাস্টি কিক অন দ্য লেগ। সাপোজ, সাপোজ তোমাকে কেউ, তুমি যারা ফুটবল খেলছো, তুমি ফুটবল খেলতে খুব ভালোবাসো, আর তোমার বিপক্ষ দলের একজন আছে যে তোমার শত্রু, আর সে তোমাকে কি করেছে, এমন একটা কিক মেরেছে, এমন একটা পাইক কিক মেরেছে যে ভয়ানক কিকটা, মানে ভয়ানক একটা ক্যাটাগরির কিক মেরেছে, মানে পা পুরো, পা থেকে রক্ত বার হয়েছে, ভাঙার উপক্রম। ইংলিশে কি বলবে, হি গেভ মি আ ন্যাস্টি কিক, হি গেভ মি আ ন্যাস্টি কিক। কোথায় মেরেছে, অন দ্য লেগ, কোথায় মেরেছে, অন দ্য লেগ, পায়ে মেরেছে। হি গেভ মি আ ন্যাস্টি কিক। এবার তুমি কিকের বদলে তুমি কি বলতে পারো, এখানে যা কোনো কিছু ইউজ করতে পারো। তুমি চাইলে কিকের বদলে হিটিং, হিটিং এ কি রয়েছে, কিকের বদলে তুমি যদি চাও পাঞ্চ ইউজ করবে। হি গেভ মি আ নাস্টি পাঞ্চ, হি গেভ মি আ স্ল্যাপ, বা মাই টিচার বা মাই ফাদার গেভ মি আ স্ল্যাপ, হি গেভ মি আ পুশ, হি গেভ মি আ নক। তুমি যা খুশি ইউজ করো, আর তুমি দেখো ইউজ করতে পারবে। এগুলো খুব ইম্পর্টেন্ট ডেইলি লাইফে, ডেইলি লাইফের জন্য কিন্তু এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তাহলে এখানে শুধু কিক আছে তাই বলে শুধু কিক বলেই জানবে এমন নয়, কিকের বদলে তুমি যে কোনো কিছু ইউজ করতে পারো। অন দ্য লেগ তুমি বলতে পারো হচ্ছে চেস্টে, তুমি বলতে পারো হ্যান্ডে, তুমি বলতে পারো মাথাতে, যে কোনো কিছু ইউজ করো। ক্লিয়ার ব্যাপারটা? তুমি কাউকে মেরেছো সেটা বলো, হি এর জায়গায় তাহলে আই করে দেবে, মি এর জায়গায় যে যাকে মেরেছো তাকে লিখে দাও। অনায়াসে দেখো কত সেন্টেন্স তৈরি করতে পারবে। আর সেন্টেন্স তৈরি করে রেডি করে রাখতে হবে না, তবে গিয়ে তুমি হচ্ছে যে সিচুয়েশনে আসুক সেই সিচুয়েশনে সেই সেন্টেন্সটাকে ইউজ করতে পারবে। চলো আসে পরের হচ্ছে ডিলেক্সিক্যাল ভার্ব গো। আচ্ছা, গোটা কিন্তু পরীক্ষাতে আসে, শূন্যস্থান পূরণে গো আসে। আগে একটু এক্সপ্লেন করে নি গো এর ব্যাপারটা। উই শ্যাল গো ফর আ ওয়াক, উই শ্যাল গো ফর আ ওয়াক, এখানে গো এর কিন্তু কোনো মিনিং নেই, গো এর কিন্তু কোনো মিনিং নেই, বা বলতে পারো ভেরি লিটল মিনিং। অরিজিনাল মিনিং, হাঁটার মিনিং কোথায় আছে, ওয়াকে। বুঝতে পারলাম? তো উই শ্যাল গো ফর আ ওয়াক, আমরা হাঁটতে যাব, আমরা হাঁটতে যাব। ওয়াকের মধ্যে শুধু যদি ওয়াক থাকে, ওয়াকের মধ্যেই হচ্ছে হাঁটতে যাওয়াকে বোঝায়। ওয়াক মানে হাঁটতে যাওয়া, তাহলে এখানে গো কিন্তু আলাদা কোনো মিনিং দিচ্ছে না, গো জাস্ট কাকে রিপ্রেজেন্ট করছে, ডিলেক্সিক্যাল ভার্বকে। ক্লিয়ার ব্যাপারটা? চলে আসি দ্বিতীয় নাম্বার এক্সাম্পল, যেটা তোমাদের পরীক্ষায় আসবে। হি গোজ ড্যাশ এভরি মর্নিং, হি গোজ ড্যাশ এভরি মর্নিং, এটা কিন্তু পরীক্ষাতে আসবে। গো এখানে থাকবে, গো থাকতে পারে, গোজ থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে, অ্যাকর্ডিং টু টেন্স আর পার্সনে থাকবে। তো যাই থাকুক, তারপরে এখানে কি বসবে, এটা কিন্তু তোমাদের শূন্যস্থানে আসবে, ক্লোজ টেস্টে আসবে। রেডি থেকো, মানে এটা আসবেই, ধরে রেখো। হি গোজ ড্যাশ এভরি মর্নিং। এবার অপশনে কি আছে, রান, অপশনে আছে র্যান, রানিং অথবা নান। কাকে চুজ করবে বলো, কাকে চুজ করবে? যদি জানা না থাকে তুমি কাকে চুজ করবে? কাউকে চুজ করার কিছু নেই। বুঝতে পারলে? তাহলে তুমি বুঝবে যে আরে কি হবে এখানে, তো খুব ভয়ানক জিনিস। তো এটা মনে রেখো, গো, গো ডিলেক্সিক্যাল ভার্বের পরে, গো ডিলেক্সিক্যাল ভার্বের পরে যদি ভার্ব চলে আসে, যদি ভার্ব চলে আসে তার সাথে আইএনজি ফর্ম সাধারণত কি হবে, যুক্ত হবে। ক্লিয়ার ব্যাপারটা? ভার্ব অ্যাডভান্সে গিয়ে এর সম্পর্কে আরো বেশি নলেজ পাবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হওয়ার মানেটা কি। তো গো এর পরে যদি কোনো ভার্ব আসে সেই ক্ষেত্রে কি হয়ে যাবে, আইএনজি ফর্মে হয়ে যাবে। তো গো এর পরে আমি দেখতে পাচ্ছি রান আছে, র্যান আছে, রানিং আছে, নান আছে।
তো রানের সাথে কি আছে, আইএনজি যেখানে আছে সেটাকে আমি এখানে বসাবো, মানে অপশন 3 হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার। এটা কিন্তু পরীক্ষাতে আসবে, রেডি থেকো, বারবার বলে দিলাম, এটা বারবার রিপিট করছি কেন, কারণ যাতে তোমরা গুরুত্ব দাও, এই কারণে রিপিট করলাম। চলো আসি পরের এক্সাম্পলের দিকে। উই আর গোয়িং ড্যান্সিং, দেখো উই আর গোয়িং ড্যান্সিং, ড্যান্সটা কি ভার্ব, যেহেতু গোয়ের পরে বসেছে ড্যান্স, তাই এখানে কি বসালাম, ড্যান্স নয় ড্যান্সিং বসালাম। ক্লিয়ার ব্যাপারটা? উই আর গোয়িং ড্যান্সিং টু নাইট, আমরা আজকে হচ্ছে যাব কি করতে, হচ্ছে নাচতে যাব। ডু ইউ ওয়ান্ট টু কাম, তুমি কি হচ্ছে আসতে চাও। এরপরে রয়েছে মাম অ্যান্ড ড্যাড হ্যাভ গন শপিং, মাম মানে এখানে মানে হচ্ছে মাকে অনেকে হচ্ছে মাম বলে ডাকে, আর ড্যাড বাবাকে অনেকে ড্যাড বলে ডাকে, তো সেটাই লিখেছি, মাম অ্যান্ড ড্যাড হ্যাভ গন। তো এখানে কি রয়েছে, গন আছে মানে গো ভার্ব আছে, আর গো ভার্বের পরে কি আছে, শপিং, শপিং, তাহলে এখানে কি হচ্ছে, শপের সাথে আইএনজি যোগ করা হয়েছে। ক্লিয়ার ব্যাপারটা? তো এই পর্যন্ত আজকে থাকছে, গো ভার্বকে স্পেশালি নজর রেখো, আর একটা ভিডিওর মধ্যে টোটাল জিনিস আমরা হচ্ছে ক্লিয়ার করে দেবো, মানে ডিলেক্সিক্যাল ভার্ব ক্লিয়ার হয়ে যাবে, আর একটা রিফ্লেক্সিভ ভার্ব সম্পর্কে একটু সামান্য আইডিয়া দেবো, তারপরে আমাদের ভার্ব চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে, আর তারপর থেকে আমরা হচ্ছে প্র্যাকটিসে আসবো। প্র্যাকটিস যখন কমপ্লিট, প্র্যাকটিস আসবো কিসে, লাইভে। পজিটিভ ভার্ব খুব ভালো করে দেখে রাখবে, যখন লাইভে আসবো সেই সময় আমি বলে দেবো। আর তারপরে আমরা শুরু করব ভার্বের অ্যাডভান্স পার্ট, যেটা হবে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। তো ভালো করে প্রত্যেকে প্র্যাকটিস করতে থাকো, আর বলাটাকেও প্র্যাকটিস করতে থাকো খুব ভালোভাবে।